আজকের এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা পাওনি তাদের জন্য আসলে স্পেশাল ভাবে আমরা দেখব। প্রথমে আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানবো। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আগে আমরা জানবো। প্রথমে আমরা দেখবো এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মটা দেখবো আগে আমরা। ওকে, দেখি, খেয়াল করো তোমরা। আমরা আগে জন্মটা দেখবো। জন্মটা হচ্ছে 1861 খ্রিস্টাব্দের 1861 খ্রিস্টাব্দের তাই কি 1861 খ্রিস্টাব্দের 7ই মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওকে, এবার আসবো আমরা মৃত্যুতে। মৃত্যু 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। ওকে, আচ্ছা, এটা হলো ইংরেজিতে তার যে জন্ম এবং মৃত্যু সাল সেটা আমরা দেখলাম। আর আমরা যদি কখনো বাংলায় বের করতে চাই তাহলে তোমরা মনে রাখবা যে যদি এপ্রিল পর্যন্ত হয়, এপ্রিলের আগ পর্যন্ত হলে আমরা 593 বিয়োগ করব বাংলা সালটা বের করার জন্য। আর যদি এপ্রিলের পর হয় তাহলে আমরা 594 বিয়োগ করব। করলে আমরা এই বাংলা সাল এখান ইংরেজি সাল থেকে বিয়োগ করে যেটা পাবো আমরা ওটাই আমাদের কি বাংলা সাল আমরা হয়ে যাবে। ওকে, তাহলে আমি আর বাংলা সাল দেখালাম না, তোমরা নিজেরা চেষ্টা করে দেখি। ওকে, এবার আমরা আসি এই রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং দাদার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ওকে, মায়ের নাম হচ্ছে, মাতার নাম ছিল তার সারদা দেবী। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। তাহলে আমরা কি পেলাম? তাহলে এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হিসেবে আমরা কি পেলাম? ভানুসিংহ ঠাকুর পেলাম। এবং তার জন্মস্থানটা যদি আমরা দেখি, জন্মস্থান কোথায়? কলকাতায় তিনি জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ওকে, তাহলে আমরা কি জানলাম? তিনি জন্ম কোথায়? কলকাতায়। এবং তার যে সমাধি যে স্থানটা ছিল সেটাও কিন্তু কলকাতায়। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা এই অপরাজিতা গল্পটা যৌতুক বিরোধী যে একটা বৈষম্য বা যৌতুক নিয়ে যে একটা বৈষম্য আছে আমাদের প্রথাতে, এটাকে তিনি বিশেষভাবে কি করেছেন এখানে উল্লেখ করেছেন। ওকে, আমরা যদি দেখি, খেয়াল করো তোমরা। ওকে, এই অপরাজিতা গল্পটা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর সম্পাদিত সবুজপত্র পত্রিকায়। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে এই অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় 1914 সালে। ওকে, এবং প্রথম গ্রন্থভুক্ত হয় গল্প সপ্তকে।
এবং পরে গন্তভুক্ত হয়েছিল গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। ওকে, তাহলে আমরা জানলাম কি এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো আর কি। তাহলে অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কুমুদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় এবং প্রথম গ্রন্থভুক্ত হয়েছিল গল্প সপ্তকে এবং পরে গ্রন্থভুক্ত হয় গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। ওকে, এবার আমরা গল্পের মধ্যে যাব। খেয়াল করি, আমরা গল্পের মধ্যে আমরা যাব। ওকে, প্রথমে গল্পের নায়ক সম্পর্কে আমরা দেখব, কারণ একটা গল্প যখন আমরা শুরু করব বা একটা গল্প সম্পর্কে যখন আমরা জানবো, এখানে কিন্তু অবশ্যই কাহিনী থাকে। ঠিক আছে? ওকে, আমরা প্রথমে নায়ক সম্পর্কে জানবো। দেখো, নায়ক ছিল অনুপম। নায়ক ছিল কে? অনুপম ছিল। ওকে, এই অনুপম সম্পর্কে আমরা আগে একটু জানবো। ওকে, দেখি আমরা অনুপম সম্পর্কে যদি জানি, অনুপমের বিয়ের সময় বয়স ছিল 23 বছর। বিয়ের সময় দুটা বয়স তার এখানে উল্লেখ করা আছে এবং বর্তমান বয়স 27 বছর। ওকে, এবার আসি, এই অনুপম শিক্ষাগত যোগ্যতায় ছিলেন MA পাস। ওকে, কিন্তু MA পাস থাকা সত্ত্বেও তার কোনো চাকুরি ছিল না। এক কথায় তিনি কি ছিলেন? বেকার ছিলেন। ওকে, এই যে বেকার ছিলেন, এই বেকার থাকা অবস্থায় এই অনুপমের একজন পণ্ডিত মশাই ছিলেন। পণ্ডিত মশাই বলতে আমরা কি বোঝাই? শিক্ষককে বোঝাই, যে হাতে কলমে শেখায়। ওকে, দেখি আমরা এই পণ্ডিত মশাই তাকে দুটো জিনিসের সাথে তুলনা করেছিলেন। আমরা যদি খেয়াল করি, এই পণ্ডিত মশাই দুটো জিনিসের সাথে খেয়াল করলেন কি কি? এক নম্বরে ছিল শিমুল ফুল এবং 2 নম্বরে ছিল মাকাল ফল। এখন আমরা আসি, এই শিমুল ফুল এবং মাকাল ফলকে কেন পণ্ডিত মশাই বললেন? কারণ এই অনুপম দেখতে সুন্দর, কিন্তু একদম অনেক সুদর্শন ছিলেন। তোমরা যদি লক্ষ্য করো, যেমন আমাদের কোচিং এ একজন কিন্তু সুদর্শন ব্যক্তি আছে, খুবই সুন্দর দেখতে, যার নাম সিয়াম স্যার। ঠিক, যদিও সিয়াম স্যারের সাথে অনুপমের কিন্তু আসলে ওইভাবে মিলে, সিয়াম স্যার যথেষ্ট পারফেক্ট বা সব দিক থেকে আর কি অনেক ভালো আর কি সিয়াম স্যার। ঠিক আছে, কিন্তু তিনি কিন্তু দেখতে কি ছিলেন? অনেক সুন্দর ছিলেন। ওকে, কিন্তু এখানে ঠিক একই রকম অনুপমও কিন্তু দেখতে সুন্দর ছিলেন, কিন্তু সুন্দর থাকা সত্ত্বেও তিনি যে একটা ভালো ডিগ্রি লাভ করেছেন, এই ডিগ্রি অনুযায়ী তার কোনো কি ছিল না? ভালো একটা চাকরি ছিল না। ঠিক আছে? ওকে, তখন এই পণ্ডিত মশাই দুটো জিনিসের সাথে তুলনা করলেন কি কি? শিমুল ফুলটা দেখতে সুন্দর, কিন্তু এর কোনো কি নেই? সুবাস নেই বা কোনো গন্ধ নেই, বা এই ফুলটা দিয়ে কোনো একটা যে ফিল আসে, ফিলটা কখনো আসবে না। ওকে, এরপরে এসে আমরা মাকাল ফল কেন বললাম? মাকাল ফলটাও দেখতে রসালো, উপর থেকে দেখলে মনে হবে যে এটা মানে খাওয়ার যোগ্য, কিন্তু আসলে ভেতরে এটা ফাঁপা। তার মানে কি বললাম আমরা? এই অনুপমও ঠিক একই রকম দেখতে সব দিক থেকে পারফেক্ট ছিল, কিন্তু কি ছিল? এর কোনো মূল্য ছিল না। ওকে, এবার আসি আমরা, এই অনুপমের বাবা ছিলেন, এই বাবা কি করতেন? ওকালতি করতেন। এই ওকালতি করে অনেক টাকা ধন সম্পদ করেছিলেন, জমিদার বাড়ি করেছিলেন, কিন্তু তিনি এই টাকার কিন্তু ভোগ দিতে পারেন, টাকার কোনো কি দিতে পারেনি? ভোগ দিতে পারেনি। ওকে,
এবার আসি আমরা এই বাবার অবর্তমানে এই অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ছিলেন তাহলে কি বললাম, অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ছিলেন তার মামা। ওকে, খেয়াল করি, এখন আমরা মামাতে ঢুকে গেলাম কিন্তু। ওকে, দেখি আমরা, এই মামা অনুপমের থেকে 6 বছরের বড় ছিল। কত বছরের? 6 বছরের বড় ছিল, ঠিক আছে। ওকে, কিন্তু এই মামা অনুপমের এমন কোনো কাজ নেই যে মামা কি করেনি, হাত দেয়নি। প্রত্যেকটি কাজে এই অনুপমের প্রত্যেকটি কাজে হাত ছিল কার? মামা। ওকে, এরপর আসি আমরা, অনুপমের মা ছিল গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে ছিল। এখন গরিব ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও এই অনুপমকে কখনো বুঝতে দেওয়া হয়নি বা দেয়নি, ঠিক আছে। ওকে, অনুপমকে কি করেনি, বুঝতে দেয়নি। ওকে, আসি আবার আমরা, তার মানে এই অনুপম খুবই মানে যত্ন ভালোবাসায় কি হয়েছিলেন, মানুষ হয়েছিলেন, ঠিক আছে। কষ্ট বলতে কিছু একটা মানে যে একটা ফিল হওয়া, মানুষের পরিবারে যেটা কষ্ট থাকে এটা কখনো তিনি কি করেনি, ফিল করেনি। ওকে, এবার আসি আমরা, এই অনুপমের একমাত্র বন্ধু ছিল হরিশ। একমাত্র বন্ধুকে ছিল হরিশ ছিল। ওকে, এই হরিশ আসর জমাতে অদ্বিতীয় ছিল। এখন আসর বলতে কি বোঝায়? আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা খুবই রসাত্মক, মানুষকে হাসাতে পছন্দ করে, ঠিক আছে। ঠিক একই রকম এই হরিশও ছিল একজন রসাত্মক মানুষ। তিনি মানুষের সাথে বসলে কি করতেন, হাসি ঠাট্টায় মেতে উঠতেন, ঠিক আছে। ওকে, তার মানে এই অনুপমের বন্ধু ছিল হরিশ, যে কলকাতায় কাজ করত, কলকাতায় কি করত, কাজ করত। ওকে, এবার আসি, এই অনুপমের একজন পিস্তাতো ভাই ছিল, যার নাম বিনু দাদা। তাহলে কি বললাম আমরা, পিস্তাতো যে ভাই ছিল, এই ভাইয়ের নাম ছিল বিনু দাদা। এখন কথা হচ্ছে, এই অনুপম কিন্তু খুবই সাদাসিধে একটা মানুষ ছিল, মায়ের সব কথা শুনতো, মামার উপর সব দায়িত্ব দিত, যে মামা যা বলবে, মামা যে মতামতটা দিবে আমারও সেটাই মতামত। তার মানে এক কথায় এই অনুপমের যে নিজের একটা অনুভূতি বা নিজের একটা যে মনোভাব, এটা আসলে সে প্রকাশ করতো না, সে সবকিছু ছাইড়া দিত তার মা এবং মামার উপর। ওকে, এবার আসি আমরা, দেখেন, কিন্তু এই অনুপমের তাহলে আমরা এতটুকু শিখলাম অনুপম সম্পর্কে। তার মানে অনুপম একজন সাদাসিধে মানুষ ছিল, সে অনেক ভদ্র ছিল, তামাকটুকু বা নেশা পর্যন্ত করতো না, সে খুবই ভদ্র একটা ছেলে ছিল। ওকে, এবার তাহলে আমরা দেখবো তার নায়িকা সম্পর্কে। আমরা নায়ক সম্পর্কে জানলাম, এবার আমরা দেখবো নায়িকা সম্পর্কে। ওকে, দেখি আমরা, নায়িকা সম্পর্কে এবার আমরা জানবো। ওকে, নায়িকা সম্পর্কে যদি আমরা আসি, দেখি, খেয়াল করি, ওকে, নায়িকা ছিলেন কল্যাণী। নায়িকা ছিলেন কে? কল্যাণী ছিলেন। ওকে, এই কল্যাণীরও দুইটা বয়স তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। আমরা যদি দেখি, বিয়ের সময় বয়স ছিল 15 বছর এবং বর্তমান বয়স
বর্তমান বয়স 19 বছর। তাহলে আমরা দুটো বয়স পেয়েছিলাম, একটা হচ্ছে বিয়ের সময়কার বয়স আর একটা হচ্ছে বর্তমান বয়স। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে এই কল্যাণী দেখতে অপূর্ব ছিল। অপূর্ব জিনিসটা কি, যে সৌন্দর্যের যে একটা অধিকারী, এটা তার মধ্যে পরিপূর্ণভাবে ছিল। ঠিক আছে, ওকে। এখন এই কল্যাণীও কি ছিল, সব দিক দিয়ে পারফেক্ট ছিল। ঠিক আছে, কিন্তু এই কল্যাণীর মা ছিল না। মা ছিল না, কল্যাণীর ছিল কে? পিতা। পিতার নাম কি ছিল? শম্ভুনাথ বাবু। শম্ভুনাথ বাবু, তিনি পেশায় ছিলেন ডাক্তার। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে নায়িকা আসলো কল্যাণী, তার সম্পর্কে জানলাম, তার বয়স কত ছিল, এবং তার পিতা শম্ভুনাথ বাবু, তিনি ছিলেন কি? একজন ডাক্তার। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি এই কল্যাণী কেমন ছিল আসলে। ওকে, সে আমরা যদি দেখি যে কল্যাণীও অনুপমের মতোই যথেষ্ট ভালো ছিল, সুন্দরী ছিল। ঠিক আছে, এক কথায় যদি আমরা বলি এখানে তোমাদের সৌন্দর্যের দিক থেকে যদি আমরা বলি, তাহলে কল্যাণী যথেষ্ট সুন্দর ছিল। ঠিক আছে, কিন্তু যদিও অনুপম কিন্তু কল্যাণীকে দেখতে পারেনি। ওকে, এবার আমরা আসবো মেইন কথায়। ওকে, দেখি আমরা আসি এবার আমরা হরিশকে নিয়ে। আচ্ছা, এই হরিশ হঠাৎ করে কি হয়েছিল, দুই একদিনের ছুটিতে কলকাতা থেকে অনুপমের বাসায় এসেছিল। ঠিক আছে, বা অনুপমের সাথে দেখা করার জন্য এসেছিল। এমন তো অবস্থায় সে বন্ধুর পরিস্থিতি দেখার পর মনে করলো যে আসলে অনুপম মানে বিবাহর যে বয়স একটা, এটা বয়স হয়েছে, বা বিবাহ করার মতো একটা বয়স তার হয়ে গিয়েছে। তখন এই হরিশ কথার তালে তালে তার মামার সাথে, যখন এই মামা হরিশকে পায়, তখন আর মামা এই হরিশকে ছাড়তে চেত না। ঠিক আছে, ওকে। হরিশকে কি করতো না, কারণ হরিশ একজন মজার মানুষ ছিল, মামারও ভাল লাগতো। তখন কথায় কথায় হরিশ কি বলেছিল, অনুপমের বিবাহ বিবাহ নিয়ে কি বলেছিল, উল্লেখ করেছিল, বা বিবাহ নিয়ে কথা বলা শুরু করেছিল। যে তোমরা যদি বলো একটা কি আছে, খাসা মেয়ে আছে। খাসা মেয়ে, খাসা বলতে কি, কোনো ত্রুটি নেই, অনেক ভালো আর কি। ঠিক আছে, তখন কল্যাণীর যা যা ছিল, বা কল্যাণীর বাবা কি কি আছে না আছে সবকিছু কি করেছিল, উল্লেখ করেছিল। বা কল্যাণী কেমন কেমন পরিবারের মেয়ে, ঠিক আছে, সবকিছু কি করেছিল, হরিশ তার মামার কাছে উল্লেখ করেছে বা বলে দিয়েছিল। তখন এই মামা জিজ্ঞেস করেছিল, মেয়ের বয়স কত? মেয়ের বয়স কত? তখন হরিশ বলেছিল 15 বছর। এই 15 বছর বলার ক্ষেত্রে এই মামার কি হয়েছিল, মনটা ভার হয়ে গিয়েছিল। কেন ভার হয়েছিল? কারণ এই মামা সব সময় চাইতো অল্প বয়সের মেয়ে, কারণ সব সময় যেন অল্প বয়সের মেয়েরা তাদের পরিবারে এসে যেন মাথা নিচু করে থাকে। মাথা মানে এক কথায় মামা এবং তার পরিবারের সদস্যরা যা অর্ডার করবে সে যেন পালন করে। এক কথায় মামার দিক থেকে যদি আমরা আসি, তাহলে সে একটা কি চায়, পুতুলকে চায়। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে এই অনুপমকে কিন্তু কি করতে পারেনি, কল্যাণীকে কিন্তু সে দেখতে পারে, কিন্তু হরিশ কিন্তু কল্যাণী সম্বন্ধে সব ইন্টারেস্ট কি করেছিল, ব্যাখ্যা করেছিল। ওকে, তার মানে খাসা মেয়ে বলতে কি, তার মধ্যে কোনো ত্রুটি ছিল না, সবকিছু অধিকারী ছিল। ওকে, কিন্তু এই যে আমি বয়সটার কথা বললাম, এই বয়সটা শুনে মামার মন অলওয়েজ ভাব হয়ে যেত, কারণ সে খুঁজতো অল্প বয়সের মেয়ে, একদম ছোট বয়সের মেয়েকে খুঁজতো। কেন? কারণ সব কথা শুনবে। এক কথায় যেমন মাটির পুতুল যেখানে নিয়ে যা রাখবা ওখানেই থাকবে, ঠিক একই ভাবে মাটির পুতুলের
এপ্রিলের মতো তারা একটা কি খুঁজতেছিল, মেয়ে খুঁজতেছিল, যে তারা যা কিছু বলবে সবকিছু শুনে চলবে, বা যা যা কাজ করতে বলবে বা তার বাবার বাসা থেকে যা কিছু আনতে বলবে সে তাই কি করবে, তাদের বাবার বাসা থেকে নিয়ে আসবে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে এই মামার লোভ ছিল টাকা, তার মানে সে জিজ্ঞেস করেছিল মেয়ের বাবার কি আছে, মেয়ের বাবা কি আছে। তখন হরিশ বলেছিল যে মেয়ের বাবা যতটুকু আছে অনেক ভালো আছে, কারণ মেয়ের বাবা একজন ডাক্তার। ওকে, তখন মামা সবকিছু শোনার পর কি করলেন, এই অনুপমের যে আমি বলেছিলাম এর আগে পিস্তেতু যে ভাই ছিল, পিস্তেতু যে কি ছিল, পিস্তেতু যে ভাই ছিল বিনু দাদা, বিনু দাদা, তখন এই বিনু দাদাকে এক জোড়া ইয়ারিং সহ কি করলেন, মেয়ের বাসায় পাঠালেন, মেয়ের বাসায় কি করলেন, পাঠালেন। ওকে, তখন এই মেয়েকে দেখার পর বিনু দাদা পছন্দ হলে তাকে কি দিয়েছিল, এক জোড়া ইয়ারিং দিয়েছিল। ইয়ারিং বলতে কি বোঝায় এখানে, ইয়ারিং বলতে বোঝায় যে সামান্য পরিমাণ কি আছে, সোনা আছে, সামান্য পরিমাণ। ওকে, আমরা যদি দেখি এখন কথা হচ্ছে এই বিনোদন দেখে আসার পর এই অনুপম প্রতি সন্ধ্যায় প্রতিদিন কি করতো, সন্ধ্যায় এই বিনোদাদার বাসায় যেত, বাসায় যে কি করতো, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কথাবার্তা বলতো বা অনেক কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ করতো। সেই দিনও তার যখন শুনেছে যে বিনোদা মেয়ে দিকে, তখন ওই দিনটা তার কাছে আরো উৎফুল্লকর হয়ে উঠেছিল। তখন সে কি করলো, মনটাকে ভালো করে হাসি মুখে বিনোদাদার কাছে চলে গেল। বিনোদাদার কাছে যখন চলে গেল, এই বিনোদাদার কাছে গিয়ে সে মেয়ের সম্পর্কে জানার চেষ্টা করলো। তখন বিনোদাদা বলেছিল মেয়ে দেখতে কেমন, তখন বিনোদাদা বলেছিল চলনসই। চলনসই, এই চলনসই মানে কি, আমরা যেখানে বলি চমৎকার। এখন তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে যে আমরা যেখানে চমৎকার বলি সেখানে বিনোদাদা কি বলে, চলনসই। এই কারণে বিনোদাদার ভাষাটাকে বলা হয় অত্যন্ত, এটা বিনোদাদার ভাষাটা কেমন ছিল, বিনোদাদার ভাষাটা কেমন ছিল, অত্যন্ত আর্ট ছিল। কারণ আমরা যেখানে বলি চমৎকার সেখানে কি বলে, চলনসই। তখন এই বিনোদন দেখার পর বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য বিয়ের 3 দিন আগে কি করলেন, মেয়ের পিতা সোমনাথ বাবু কি করলেন, ছেলেকে দেখতে আসলেন। কিন্তু এই সোমনাথ বাবু নিতান্ত সহজ সরল ছিল, বয়সের দিক থেকে কেমন ছিল, একটু বেশি বয়স না, প্রায় মনে করো যে তোমাদের 40 এরকম হবে, এরকম বয়সে ছিলেন। দাড়ি মুখে দাড়ি চুলগুলো একটু ধরেছে, পাক ধরেছে। ওকে, তার মানে এই 3 দিন আগে কি করলেন, সোমনাথ বাবু ছেলেকে দেখতে আসলেন। এসে তখন মামার ওই একই কথায়, মামার কি কথা, যে কতটুকু দিতে পারবে বা কতটুকু তার মেয়ের জন্য রাখছে বা কি দিবে না দিবে এগুলো নেই। মানে এক কথায় মামার এখানে মূল টার্গেট ছিল ধন দৌলত। মামার এখানে মূল টার্গেট ছিল ধন দৌলত, যে কতটুকু তারা তাদের মেয়েকে দিবে বা তারা তাদের জামাইকে দেবে। কারণ আমাদের সমাজটাই কিন্তু, আমাদের সমাজে যদি তোমরা খেয়াল করো, তোমরা দেখবা যে এখনকার মানুষ যদি কোনো সরকারি জব করে, এই জবের ক্ষেত্রে কিন্তু তারা কি বলে যে আমার ছেলেকে কত লাখ দিতে হবে, 10 লাখ 20 লাখ। তার মানে এখানে কেনা বেচা হচ্ছে। এটা যে সম্পর্ক, সম্পর্কের মধ্যে যে একটা গভীরতা বা একটা সম্পর্ক থেকে কি আসতে পারে এটা তারা ভাবে না। তারা একটা ছেলেকে বেচতেছে, অন্য জায়গায় কি করতেছে, বেচতেছে। কিন্তু আসলে কি আমাদের এই সমাজটা এগুলো কি আসলে মেনে নেওয়ার মতো না?
তুমি যদি খেয়াল করো এই সমাজটা তখনই পরিবর্তন হবে যখন আমরা নিজেদের দিক থেকে নিজেদের কি করবো, পরিবর্তন করবো, চেঞ্জ করবো। কারণ আমাদের মন মানসিকতা তো এখান থেকে ঠিক নেই। আমাদের ওই মামার মতো কিন্তু আমরাও কিন্তু কি করছি, ধন দৌলতের উপরে লোক দেখাচ্ছি। ওকে, আমরা ওই দিকে লাগে। তখন কি করলেন, এই পিতা দেখার পর সবকিছু ঠিকঠাক করে, বিয়ের সবকিছু ঠিকঠাক করে তিনি কি করলেন, কলকাতায় ফিরে গেলেন। ওকে, এবার যদি আমরা আসি, তখন সবকিছু ঠিকঠাক করে অনুপম কিন্তু এখানে কল্যাণীকে দেখতে পারে, কল্যাণীকে কিন্তু দেখতে পারে, ঠিক আছে, কল্যাণীকে কিন্তু দেখতে পারে, কিন্তু কল্যাণী কিন্তু অন্যভাবে দেখেছে, কারণ ওই যে বিরুদ্ধতার হাতে একটা ছবি দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা, এই অনুপম তখন কি করলেন, সবকিছু বিয়ের সবকিছু আয়োজন করে মেয়ের বাসায় চলে গেলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। ওকে, এখন এই মেয়ের বাসায় যে গেলেন, মেয়ের বাসায় যাওয়ার পর মেয়েদের যে আয়োজন ছিল, মেয়েরা যে আয়োজন করেছিল, এই আয়োজন দেখে মামার মোটেও পছন্দ হয়নি, মোটেও কি হয়নি, পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? তার মানে তাদের আয়োজনটাই তার মন মতো হবে। তিনি আরো ভিআইপি রকম কি দিয়েছিলেন, আয়োজন চেয়েছিলেন। তখন কি করলেন, এই অনুপমকে বিয়ের আসরে বসানো, আচ্ছা বিয়ের আসরে করলেন বসানো। ওকে, আচ্ছা এই বিয়ের আসরে বসানোর পর তখন কি করলো, মামা বিবাহ বন্ধনে বা বিয়ে হওয়ার পূর্বে বললেন যে আপনার মেয়েকে যে স্বর্ণ দিবেন তা আমি পরিমাপ করে দেখতে চাই, তা আমি কি করে দেখতে চাই, পরিমাপ করে দেখতে চাই। ওকে, আচ্ছা তখন মেয়ের বাবা শম্ভুনাথ অনুভবকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার কি মত, তোমার মামা যা বলছে তুমি কি তাতে একমত? তখন অনুভব বলেছিল যে হ্যাঁ, আমার মামা যা বলবে তাই, আমার মামা যা বলবে কি হবে, তাই হবে। ওকে, আচ্ছা এবার আমরা আসি, এখানে যদি আমরা দেখি, তখন এই মামা যখন এই কথা বলার পর তখন শম্ভুনাথ বাবু কি করবে, শেখারকে ডাকে। শেখার অর্থ কি, যারা পরিমাপ করে, যারা কি করে, পরিমাপ করে। তখন এই শেখারকে ডাকানোর পর কি করা হলো, তারা মেয়ের গলা কান সবকিছু থেকে কি করলো, স্বর্ণগুলো তুলে নিয়ে গামছায় করে নিয়ে এসে শেখারকে দিল পরিমাপ করার জন্য। কিন্তু তাদের এই শম্ভুনাথ বাবু যে স্বর্ণগুলো দিয়েছিল, এগুলো ছিল পূর্বপুরুষের স্বর্ণ, পূর্বপুরুষদের দেওয়া যে স্বর্ণ এটা ছিল, যেখানে কোনো খাত ছিল না, পরিপূর্ণভাবে স্বর্ণ ছিল। তখন এই পরিমাপ করার পর দেখলে তিনি তার মেয়েকে যতটুকু দেওয়ার কথা তিনি ততটুকুই দিয়েছেন, এখানে কোনো খাত নাই। পরবর্তীতে এই মামা তাদের মেয়েকে যে ইয়ারিং দিয়েছিল, এই ইয়ারিং কি ছিল, খাত ছিল। পরিমাপ করে দেখা যায় এখানে হালকা কিছু কি ছিল, স্বর্ণ ছিল। তখন এই কিছু করার পর তখন শম্ভুনাথ বাবু বলেছিল যে আসেন আপনারা খাওয়া দাওয়া করে নেন, এরপর আমরা বিয়ের আসরে বসবো। তখন মামা বলেছিল কেন, আগে আমরা বিয়ের কার্যকলাপ শেষ করি। তখন শম্ভুনাথ বাবু ভাবলেন যে এখনই আমার মেয়েকে এইভাবে তারা জাজমেন্ট করে, জানে না বিয়ের পর কিভাবে জাজমেন্ট করবে। কিন্তু আসলে কি জানেন যে একটা সমাজে এসব কি আসলে এগুলো গুরুত্বপূর্ণ না, এগুলো আসলেই গুরুত্বপূর্ণ না। আসল কথা হচ্ছে তাদের মেয়েটা কেমন থাকবে এবং তাদের ছেলেটা ওই মেয়েটার সাথে কিরকম থাকবে। কিন্তু আমরা এগুলো দেখি না, আমরা দেখি অর্থবহুল কিছু জিনিস বা অর্থকে নিয়ে। ওকে, তাহলে তখন কি করলেন, মামা খাওয়া দাওয়া শেষে তখন শম্ভুনাথ বাবু বললেন যে আপনাদের গাড়ি দেখিয়ে দেন।
তার মানে কি এখানে সৌমনবাবু বুঝেই ছিল তারা তো যে আত্মসম্মান, তাদের বুঝে একটা বিশ্বাস, এটা মামার কি ছিল বিশ্বাসটা, ওই বিশ্বাসটাই ছিল। তখন তিনি কি করলেন, গাড়ি দেখিয়ে দিলেন। তখন মামা বললেন যে তোমাদের নামে মানে যাতা গালিগালাজ মানে বিভিন্ন রকম যে কোথায় কোথায় মামলা করবে না করবে মানে সব জায়গায় কি করলেন তিনি বলে দিলেন। ওকে, আচ্ছা এবার আসি আমরা। তখন দেখাই দেওয়ার পর অনুপম শুধু দেখেছিল যে একটা লাল বেনারসি পরে একটি মেয়ে কি আছে বসে আছে, জাস্ট এতটুকুই দেখেছিল। কিন্তু এখানে কিন্তু অনুপমের উচিত ছিল, অনুপমের কিন্তু কি ছিল উচিত ছিল এখানে কিছু বলার, কিন্তু অনুপম এখানে কিছুই বলতে পারে মানে কি একদম কি ছিল ওকে। এবার আমরা যদি আসি, কিন্তু অনুপমের ইচ্ছা কিন্তু ছিল যে যৌতুক ছাড়াই বিয়ে করা, অনুপমের ইচ্ছা ছিল কিন্তু অনুপম কিন্তু প্রকাশ করতে পারেনি, কারণ তার একটা ভয় ছিল কার মামা। কিন্তু এখানে কিন্তু মামা কিন্তু সবকিছু কি করেছিল, হস্তক্ষেপ করেছিল, মামার হাতে সবকিছু ছিল। তো আমরা যদি এই একটু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, আসলে এই গল্পটা হয়তো বা একদিনে শেষ করার মতো না, কিন্তু আমরা যতটুকু পেরেছি, তোমরা যতটুকু পেরেছো মানে গল্পটা আমরা শেষ পর্যায়ে আর কি। ওকে, তখন এই বিবাহ বন্ধনে ভাঙানোর পর আমি কিন্তু শর্টভাবে বললাম, জাস্ট গল্পটা কিন্তু তুলে ধরলাম তোমাদের মাঝে। ওকে, এরপর কি করবে, সবকিছু ভুলে গিয়ে বাসায় চলে গিয়েছিলেন এবং যাওয়ার সময় মেয়ের বাসার যে যা কিছু জিনিসপত্র ছিল সবকিছু কি করেছে ভেঙে দিয়ে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে কিন্তু সোমনাথ বাবু তার মেয়ের কিন্তু বিবাহ বন্ধনে বিবাহ দেওয়ার চেষ্টা করেছিল পরবর্তীতে, কিন্তু কল্যাণী কিন্তু এখানে বিবাহ বন্ধনে পরবর্তীতে আবদ্ধ হয়নি, কারণ তার কি ছিল মাতৃ আজ্ঞা ছিল। তিনি বলেছিলেন যে যৌতুক প্রথা নিয়ে তিনি কখনো আর কি করবেন না, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না এবং অন্য কাউকে কি করতে দিবেন না, আবদ্ধ হতে দিবেন। ওকে, এবার আমরা আসি এখানে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ যাওয়ার পর কয়েক বছর পর অনুপম তার মাকে নিয়ে তীর্থযাত্রা করতে যান। এই তীর্থযাত্রা করার সময় কি হয়েছিল, তিনি স্বপ্নে এই কল্যাণীকে আসলে না দেখার মাঝেও কিন্তু একটা প্রেমবোধ আছে বা প্রেমটাকে জাগিয়ে ওঠে। কিন্তু অনুপম কিন্তু কল্যাণীকে দেখেনি, তবু কিন্তু এই কল্যাণীর যে স্বর বা কল্যাণীর যে একটা সে যে লাল বেনারসি দেখেছিলেন এটা তিনি ভুলতে পারেন। তিনি এই অনুপম তার মনের মধ্যে সবসময় কি করতো, ভেজে উঠতো বা কি মনে করিয়ে দিত, কিন্তু অনুপম কিন্তু ভুলতে পারেন। কিন্তু অনুপমের ইচ্ছা ছিল যে যৌতুক ছাড়া তিনি কি করবে, বিবাহ করবে, কিন্তু শুধুমাত্র সে মামার জন্য এটা কি করেনি, বলতে পারেন। তো এটা যদিও আমরা অফলাইনে অনেকবার করেছি, তো আজকে আমরা করলাম, তোমরা যারা পাওনি আর কি। আর আমাদের এচারে শুধু যে অফলাইন তা না, আমরা অনলাইনের মাধ্যমেও অনেক সেবা দিয়ে থাকি। তোমরা আমাদের পেজ আছে, ফেসবুকে পেজ আছে এএসআর একাডেমি, এবং ইউটিউবেও তোমরা এএসআর একাডেমি দিয়ে সার্চ দিলে তোমরা পেয়ে যাবে আমাদের পেজটি, এবং পেজগুলো তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে দেখবা যে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা টিচার তোমরা যেগুলো যে ক্লাসগুলো মিস করেছো, এই মিসিং যে ক্লাসগুলো এগুলো আবার কি ভিডিও আকারে তোমরা পেজের মাধ্যমে পেয়ে যাবে। ইউটিউব পেজ আছে, ফেসবুক পেজ, এই দুটোর মধ্যে তোমরা পেয়ে যাবা। তো তোমরা এখানে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ প্রথম ভিডিওটা যেন তোমরা পাও। তো আজকে যতটুকু বুঝালাম বুঝতে পেরেছো ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। আগামী দিন আমরা এটা পুরোটাই দেখানোর চেষ্টা করবো, শেষটুকু দেখিয়ে মানে এটা কি করে দেবো, শেষ করে দেবো আমরা। আর আমাদের অফলাইনে ক্লাস করতে চাইলে তোমরা আমাদের কোচিং আমরা এখন হচ্ছে ট্যানারি মোড়ে, এবং ট্যানারি মোড়ের মেইন পয়েন্টে আমাদের কোচিংটা। আমাদের হচ্ছে গভর্নমেন্ট যে প্রশিক্ষণটা আছে এর 4 তলায় আমাদের একদম টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্টে তোমরা আসো। ইনশাল্লাহ আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করবো এবং বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমরা, ঠিক আছে? আমাদের সাধ্য অনুযায়ী আমরা সব কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা আসো,
ক্লাসগুলো করো, শুধু অফলাইনে না অনলাইনে ক্লাসগুলো তোমরা করবা। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস কোনো উপকৃত হবে। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।